আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো পিএইচ এর গুরুত্ব নিয়ে। যেহেতু আমাদের এই অধ্যায় শিরোনাম অম্ল, ক্ষারক ও লবণ, অ্যাসিড এবং ক্ষার নিয়ে যখনই আমরা কথা বলি তখনই আমাকে সেখানে পিএইচ নিয়ে কথা বলতে হয়। আমরা জানি যে পিএইচ এর মানের উপর দ্রবণটি কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে তার নির্ভর করতেছে। তো তো চলো আমরা পিএইচ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন যেটা আসতে পারে যে পিএইচ কি বা পিএইচ কাকে বলে। তো দেখো, পিএইচ এর একটা গাণিতিক ফর্মুলা হচ্ছে এরকম যে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস, অর্থাৎ কোনো দ্রবণের মধ্যে যে হাইড্রোজেন আয়ন আছে সেই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। সংজ্ঞা হিসেবে যদি আসে এইটুকুই এনাফ যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার যে মান সেই মানকে আমরা ঘনমাত্রার মানের ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলতে পারি। আচ্ছা, এখন পিএইচ মূলত একটা স্কেল, যে স্কেলের মান দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের দ্রবণ কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। দেখো তাহলে এখানে কি বলতেছে, এখানে এক নম্বরে বলতেছে কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 7 হয়, কোনো দ্রবণের পিএইচ এর মান যদি 7 হয় তাহলে তা নিরপেক্ষ প্রকৃতির দ্রবণ। তার আগে আমি একটু তোমাদেরকে বলে দেই যে পিএইচ যে স্কেলটার কথা বললাম এই স্কেলটা 0 থেকে শুরু করে 14 পর্যন্ত, মানে এই স্কেলের রেঞ্জ হচ্ছে লোয়ার লিমিট বা সবচেয়ে নিম্নমান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 14। এখন তাহলে 0 আর 14 এর মধ্যবর্তী যে ডিজিট সেটা হচ্ছে কত, 7। তাহলে 7 হলে সেটাকে আমরা নিরপেক্ষ প্রকৃতির দ্রবণ বলতে পারবো। দেন কি বলছে দেখো, যে পিএইচ এর মান যদি 7 থেকে ছোট হয় তখন সেটাকে আমরা অম্লীয় বা অ্যাসিডীয় দ্রবণ বলতে পারবো। অর্থাৎ 7 এর আগে যে পার্টটা এই পার্টটাকে বলবো আমরা অম্লীয় দ্রবণ, আর 7 এর পরের যে পার্টটা সেই পার্টটাকে বলবো আমরা ক্ষারীয় দ্রবণ। সো একটা হচ্ছে আমার অম্লীয় দ্রবণ আর একটা হচ্ছে আমার ক্ষারীয় দ্রবণ। সো পিএইচ এর তিনটা জাস্ট পয়েন্ট। 7 হচ্ছে নিউট্রাল, 7 থেকে কম হলে সেটাকে বলি আমরা অম্লীয় দ্রবণ, 7 থেকে বেশি হলে সেটাকে বলি আমরা ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, গেল এইটুকু কাজ। এখন আরেকটা কনসেপ্ট তোমাকে দিয়ে দিই। দেখো এই যে পুরো রেঞ্জটাকে 7 থেকে 14 পর্যন্ত পুরো রেঞ্জটাকে আমরা ক্ষারীয় দ্রবণ বা ক্ষারীয় অংশের মধ্যে নিচ্ছি। তো যত আমি 14 এর কাছাকাছি যাব তত আমার ক্ষার যে তীব্র এটা বুঝাবে। আবার যত আমি 0 এর কাছাকাছি আসবো, মানে 1 2 3 এরকম যত আমার পিএইচ এর মান যত কম হবে দ্রবণটা তত বেশি অম্লীয় হবে। তো ধরে নাও কোনো একটা দ্রবণের পিএইচ এর মান 2 এবং 5, তাহলে দুইটাই কিন্তু তোমার অম্লীয় দ্রবণ। তো যেই দ্রবণটার মান 2 সেটা হচ্ছে বেশি অম্লীয়, আর যেই দ্রবণটার মান 5 সেটা হচ্ছে কম অম্লীয়। এভাবে আমরা অম্লের মধ্যেও কম্পেয়ার করতে পারি যে কোনটা বেশি অম্লীয় বা কোনটা কম অম্লীয়। আবার ক্ষারীয় দ্রবণের মধ্যে আমরা ধরে নিচ্ছি কোন একটা দ্রবণের পিএইচ এর মান 13 আর কোন একটা দ্রবণের পিএইচ এর মান 8, দুইটাই কিন্তু ক্ষারীয়, বাট যেটা 14 সেটা বেশি ক্ষারীয়, যেটা 13 সেটা যেটা 8 সেটা কম ক্ষারীয়। তো এখান থেকে কিন্তু আমরা এভাবে পিএইচ এর স্কেল থেকে আমরা আমাদের ডিসিশনগুলো নিতে পারি যে দ্রবণটি কি অম্লীয় হবে নাকি দ্রবণটি ক্ষারীয় হবে। আচ্ছা, আমরা যাচ্ছি আমাদের পরবর্তী যে অংশ আছে সেখানে। ওকে, দেখো কি বলতেছে। তো আমরা এতক্ষণ যাব যে কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে যে পিএইচ এর মান 7 থেকে বেশি হবে বা 7 থেকে কম হবে, এই কথাগুলোই আমরা এখানে ব্যাখ্যা করেছি। এবারে যাচ্ছি আমরা পিএইচ এর গুরুত্ব নিয়ে কথা বলতে। তো আসো আমরা পিএইচটা কেন আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা এখন সেই বিষয়টা জানার চেষ্টা করব। তো আমরা কিন্তু শুরুতে একটা কনসেপ্ট অলরেডি পেয়ে গিয়েছি যে পিএইচ এর মান আমাকে বুঝাবে যে দ্রবণটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে নাকি নিরপেক্ষ হবে। সো আমরা সেইভাবেই মানের ডিসিশন নিব। দেখো এক নাম্বার পয়েন্ট আমাদেরকে বলতেছে যে আমাদের ধমনীর যে রক্তের পিএইচ এটা প্রায় 7.4, মানে রক্তের পিএইচ এর মান 7.4। এটা সামান্য ক্ষার ধর্মী, আমরা জানি 7 হচ্ছে নিরপেক্ষ, 7 থেকে যত আমরা উপরের দিকে যাব তত আমাদের ক্ষার ধর্ম বুঝাবে। তো এখন বলতেছে এই মান যদি 0.4 এদিক সেদিক হয়, লাইক 7.4 তোমার যদি 7.8 অথবা 7 এরকম যদি চলে আসে পিএইচ এর মান, রক্তের পিএইচ এর মান, তাহলে এটা এইটুকু পিএইচ এর মান হেরফের হওয়াটা কি হতে পারে বলতো, একটা মৃত্যুর কারণ হতে পারে। তো তার মানে বুঝতে পেরেছো যে রক্তের পিএইচ এর মান 7.4 রাখা বা 7.4 এর আশেপাশে 0.1 টু একটু এদিক সেদিক হতে পারে, এর বেশি না, এইটা রাখাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, নাম্বার 2 বলছে দেখো যে আমাদের জিহ্বার যে লালা থাকে, আমাদের মুখের মধ্যে জিহ্বা থাকে, জিহ্বার মধ্যে লালা গ্রন্থি আছে, সেখানে লালা রস পাওয়া যায়। এই লালা রস খাদ্য গলদকরণে সাহায্য করে। তো বলতেছে এটার পিএইচ এর মান 6.6 এর কাছাকাছি হলে তখন তা সবথেকে বেশি কার্যকর ভূমিকা পালন করে। মানে নিরপেক্ষ দ্রবণের কাছাকাছি 6.6 মানে ক্লোজ টু 7 হলে এটা সবথেকে ভালো
মানে হজমে বা খাবার গলদকরণে এটা সাহায্য করবে। 3 নাম্বার, আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য পিএইচ এর মান হলো 2, মানে অনেকটা অম্লীয় লাগে। আমি বলছিলাম না যে পাকস্থলী থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেহেতু একটা সবল অ্যাসিড, তো এই সবল অ্যাসিডটা কি করতে পারবে, আমাদের পিএইচ এর মান হচ্ছে গিয়ে অনেকটা কমিয়ে দিতে পারে। তাহলে বলছে যে আমাদের পিএইচ এর মান যদি 2 হয়, পিএইচ এর মান যদি 2 হয়, তাহলে এটা যথেষ্ট শক্তিশালী আমাদের খাবার পরিপাক করার ক্ষেত্রে বা খাবার হজম করার ক্ষেত্রে। এই জন্য বলতেছি এটি যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ। যেহেতু অ্যাসিডটা অনেক বেশি শক্তিশালী বিধায় কিন্তু পিএইচ এর মান একদম কমে গিয়েছে। পিএইচ এর মান কত হয়েছে? পিএইচ এর মান 2 হয়েছে। 4 নাম্বার কি বলছে দেখো, খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে, তাই এর মান 0.5 এর হেরফের হলে তা বদ হজম সৃষ্টি করে। মানে এই যে আমরা বললাম যে আমাদের পিএইচ এর মান 2, এই পিএইচ এর মান 2 থেকে 0.5 হচ্ছে আমাদের রেঞ্জ। এর বেশি কম যদি হয়ে যায়, দ্যাট মিনস 2.5 বা 1.5 এরকম যদি হয়ে যায়, এইটুকু হেরফেরই আমাদের পেটে বদ হজমের একটা কারণ হতে পারে। তার মানে এখানে এটা বোঝাতে চাচ্ছে যে তোমার এই মানটা 2 এর কাছাকাছি বা এক্স্যাক্ট 2 এইটাই তোমার মেনটেন করতে হবে। খাবার দাবার আমরা সেভাবে হিসাব করে খাবো। আচ্ছা, এরপরে বলতেছে যে আমাদের প্রস্রাবের পিএইচ এর মান 7 এর কাছাকাছি থাকাটা স্বাভাবিক। তার মানে কি, আমরা যখন ইউরিন টেস্ট করি তখন তারা কিন্তু পিএইচটাও টেস্ট করে দেখে যে আসলে ইউরিনের পিএইচ এর মান কত। তো পিএইচ এর মান 7 হলে হ্যাঁ এই রোগী সুস্থ বা এই যে আসছে তার এই সেক্টরের সমস্যা নাই। বাট 7 থেকে যদি অনেক বেশি হেরফের হয়ে যায় তখন সেটাকে একটা অসুস্থতা বা অস্বাভাবিকতা হিসেবে চিহ্নিত করা হয়। এরপর একটা বলছে দেখো যে বাজারে মুখ ধোয়ার জন্য যে সকল সাবান পাওয়া যায় এর পিএইচ এর মান কত? 5.5। মানে আমরা যেটাকে সানস্ক্রিন ক্রিম বলি বা আরো অন্যান্য যে সাবানগুলো বলি যেগুলোকে আমাদের স্কিনের জন্য ব্যবহার করা হয়, এটার পিএইচ এর মান 5.5। এবারে বলতেছে কি দেখো যে শিশুদের ক্ষেত্রে পিএইচ এর মান 7 এর কাছাকাছি। মানে শিশু যারা, ছোট বাচ্চা যারা, ওদের আবার স্কিনের পিএইচ এর মানটা একটু বেশি থাকে, এটা 7 এর কাছাকাছি থাকে। আর যাদের প্রাপ্তবয়স্ক ওদের স্কিনের পিএইচ এর মান 5.5 এর কাছাকাছি থাকে। এই জন্য বলতেছে যে আমরা শিশুদের ত্বকের ক্ষতি আমরা করব না। যার কারণে দেখবা যে আমাদের কিন্তু শিশুদের জন্য বাজারে আলাদাভাবে বেবি লোশন, বেবি সোপ এরকম সব কিছু আলাদাভাবে তৈরি করা হয়। কেন আলাদাভাবে তৈরি করা হয়? কেন তারা বড়দেরটা ইউজ করতে পারবে না? কারণ তাদের ত্বকের পিএইচ আর আমাদের ত্বকের পিএইচটা সমান না। শিশুদের ত্বকের পিএইচ হচ্ছে 7, আমাদের ত্বকের পিএইচ এর মান 5.5। তো আমাদের ত্বকের জন্য যেটা তৈরি করা হয় এটা শিশুদেরকে দেওয়া ঠিক না। তাহলে এটা তাদের ত্বকের একটা ক্ষতি হতে পারে। দ্যাটস ওয়াই আমরা শিশুদের জন্য কি করি, যেটা বললাম যে বেবি লোশন, বেবি সোপ, তারপর হচ্ছে কি যে বেবি শ্যাম্পু, এগুলো কিন্তু সব আলাদাভাবে দোকানে কাস্টমাইজ করা থাকে এবং ওইটাই আমরা ক্রয় করি শিশুদের ক্ষেত্রে। আচ্ছা, সর্বশেষ কি বলছে দেখো যে বিভিন্ন শিল্প কারখানায় জন্য পিএইচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল নানান রকম ঔষধ, তারপরে হচ্ছে কলমের কালি, তারপরে হচ্ছে বেকারি, তারপরে মিষ্টি জাতীয়, মানে তুমি যা কিছুই বলো না কেন খাবার জাতীয় যে জিনিসগুলো আছে সবগুলোতেই পিএইচ এর মানটা একটা নির্দিষ্ট মাত্রায় রাখা হয়। এটা এভাবেই ডিজাইন করা হয় বা এভাবেই তৈরি করা হয় যাতে আমাদের পাকস্থলীর সাথে সেই গিয়ে যেন সামঞ্জস্য হতে পারে। তো সকল কিছুই কিন্তু এভাবে আমরা তৈরি করে থাকি। দ্যাটস ওয়াই এই যে পয়েন্টগুলোর কথা বললাম, আমাদের মানব দেহের যে পিএইচ এর যে মানের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কি। আমরা আমাদের অঙ্গের এই যে নির্দিষ্ট অঙ্গগুলোর যে পিএইচ এর মান বলেছে, আমাদেরকে উচিত ওটাকে ওইভাবেই রাখা ট্রাই করা। মানটা যেন খুব বেশি এদিক সেদিক না হয়, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখা উচিত। ওকে, সো আমরা এইটুকু অংশ বুঝতে পেরেছি। এবার চলো নেক্সট টপিকে যাচ্ছি। তো দেখো আমরা এবার কথা বলবো প্রশমন বিক্রিয়া এবং এর প্রয়োজনীয়তা নিয়ে বা এর গুরুত্ব নিয়ে। তো প্রশমন বিক্রিয়াটা আমাদের দৈনন্দিন জীবনে হোক বা আরো অন্যান্য পারপোজে হোক, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন বলো তো? কারণ এর আগে আমরা যে পিএইচ নিয়ে পড়েছিলাম, এই যে আমাদের পিএইচ এর যে মানগুলো নিয়ে পড়েছি, কোনো কারণে এই মান যদি বেশি বা কম হয়ে যায় তাহলে সেই মানকে কি আগের জায়গায় নিয়ে আসতে হবে। ধরো পিএইচ এর মান বেড়ে গেল, তার মানে তোমার ক্ষারীয় ভাবটা তোমার মধ্যে চলে আসছে, তখন তোমাকে কি করতে হবে? সেই ক্ষারীয় ভাবটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হলে সেখানে অ্যাসিড লাগবে। অথবা পিএইচ এর মান যদি কমে যায় তাহলে অম্লীয় হয়ে যাবে, অম্লীয় ভাবকে দূর করতে হলে ক্ষার সেখানে অ্যাড করতে হবে। তাহলে এই যে অম্লীয় হলে সেখানে আমরা ক্ষার অ্যাড করব, ক্ষারীয় হলে সেখানে আমরা অম্ল অ্যাড করে একটা ফিক্সড জায়গায় যেই মান সেই মানের জায়গায় নিয়ে আসতে চাইবো। এই যে এই প্রসেসটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা যদি প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা দেই তখন আমাকে বলতে হবে যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে, যে লবণ ও পানি তৈরি করে,
এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং পানি যে তৈরি করে এই প্রসেসটাকেই বলা হয় প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখো এই প্রশমন বিক্রিয়ার কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয়, আমরা এখন সেই পার্টটাকে দেখানোর চেষ্টা করতেছি। এক নম্বরে বলতেছে যে আমাদের পেটে যে অ্যাসিডিটি তৈরি হয়, অনেক সময় হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়, অ্যাসিডিটি তৈরি হয়। এই অ্যাসিডিটি তৈরি হলে আমরা বাহির থেকে অ্যান্টাসিড নামক ট্যাবলেট গ্রহণ করি। এই অ্যান্টাসিড ট্যাবলেট হচ্ছে দুইটা ক্ষারীয় উপাদান, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে এটা, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সমন্বয়ে এই অ্যান্টাসিড নামক ট্যাবলেটটি তৈরি হয়। তো কি করতে পারে সেখানে, পেটের মধ্যে বা পাকস্থলীতে কি তৈরি হচ্ছে, অ্যাসিড তৈরি হচ্ছে, বাহির থেকে আমরা কি গ্রহণ করতেছি, অ্যান্টাসিড ট্যাবলেট যার মধ্যে আছে ক্ষারীয় উপাদান। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এখানে আমাদের লবণ এবং পানি তৈরি হয়, পাকস্থলীতে লবণ এবং পানি তৈরি হয়, অ্যাসিডটা প্রশমিত হয়ে যায়, এখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটে। আসলে আমি এখন তোমাদেরকে এই বিক্রিয়াটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। আচ্ছা, খেয়াল করো। HCl, H প্লাস Cl মাইনাস, এখানেও HCl এর H প্লাস Cl মাইনাস, Mg2 প্লাস আর OH মাইনাস। এখন দেখো, তাহলে আমরা ফার্স্টে পজিটিভ নেগেটিভে ভাগ করার ট্রাই করব, পজিটিভ নেগেটিভে ভাগ করব। তাহলে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আর হাইড্রোক্সিল আর হাইড্রোজেন, হাইড্রোক্সিল আর হাইড্রোজেন মূলক মিলে উৎপন্ন করবে পানি, H2O পানি। তাহলে বিক্রিয়াটা হয়ে গেল। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে ফেললো। আবার আসো, যদি আমরা নিচের বিক্রিয়াটা একটু ফলো করি, নিচের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম 3 প্লাস OH মাইনাস, তাহলে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন করবে কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর হাইড্রোক্সিল আর হাইড্রোজেন মূলক মিলে উৎপন্ন করবে পানি, H2O পানি উৎপন্ন করবে। তো তাহলে আমরা এখান থেকে কিন্তু এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl মিলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতে পারছি। তো টোটাল বিক্রিয়ার সামারিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং বিক্রিয়ার উদ্দেশ্য একটাই, যে পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে এই অ্যাসিডটাকে আমরা এই অ্যান্টাসিড নামক ট্যাবলেটের যে উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর মাধ্যমে আমরা সহজেই প্রশমিত করতে পারবো। এখানে কিন্তু এই কথাটা লেখা হচ্ছে, দেখো, যে ফলে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায় এবং সেখানে আর কোনো ব্যথা থাকে না। আচ্ছা, গেল এটা। যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশে যেটা বলা হচ্ছে যে আমাদের কৃষি জমিতে, আমরা নানান কাজে কৃষি জমিতে এটা ইউজ করা হতে পারে, যে মাটি যখন অম্লীয় হয়ে যায় তখন আমরা মাটিতে চুন অ্যাড করি, অথবা স্লাকেড লাইম, চুনের পানি আমরা অ্যাড করি। এই যে এখানে ওই কথাটাই বলা হচ্ছে যে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা স্লাকেড লাইম, আবার ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন। তাহলে এই চুনের কথা বলো বা এটাকে আমরা চুনের পানি বলি, এখানে এটাকে স্লাকেড লাইম বলা হয়, এটাকে অন্য একটা ভাষায় আমরা চুনের পানিও বলতে পারি। তাইলে চুন বা চুনের পানি দিয়ে এই মাটির অ্যাসিডিটিকে কমানো যেতে পারে এবং মাটিকে উর্বর করে তোলা হয় আর কি, অ্যাসিডিটি দূর করা হয়, উর্বর করে তোলা হয়। এখন বিক্রিয়াটা একটা ফলো করো। ক্যালসিয়াম হচ্ছে 2 প্লাস, মানে 2 প্লাস হচ্ছে ক্যালসিয়াম আয়ন, অক্সিজেন হচ্ছে 2 মাইনাস, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন আর অক্সিজেন, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন করতেছে H2O পানি। আর সালফেট আর ক্যালসিয়াম মিলে উৎপন্ন করতেছে ক্যালসিয়াম সালফেট, CaSO4, ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, গেল এটা। আবার পরের বিক্রিয়ায় দেখো, হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন করতেছে H2O পানি। আর ক্যালসিয়াম আর সালফেট মূলক মিলে উৎপন্ন করতেছে কি, ক্যালসিয়াম সালফেট এবং পানি উৎপন্ন করতেছে। তার মানে কি বলতো, এই যে ক্যালসিয়াম অক্সাইড, আমরা যাদের কথা বলছিলাম যে ক্যালসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি লবণ এবং পানি তৈরি করতেছে, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতেছে। সো আমরা এটাকেও কি বিক্রিয়া বলতে পারবো, প্রশমন বিক্রিয়া বলতে পারবো। এই বিক্রিয়ার ফলে মাটির অ্যাসিডিটি ভাব দূর হয়ে যায়, মাটির উর্বরতা ঠিক আগের জায়গায় আবার ফিরে আসে। ওকে, গেল এটা। 3 নম্বর পার্টটা কি বলছে দেখো, 3 নম্বর পার্টটা বলতেছে যে আমরা খাবার গ্রহণ করার পরে বা আমরা প্রতিদিন অন্তত একবার হলেও আমরা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। এটা অনেকে 2 বার করে, অনেকে 3 বার করে, বাট একবার আমরা সবাই করি, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, একবারের কম আমরা কেউই করি না। এখানে যেই প্রশমন বিক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে, আমি একটু তোমাদেরকে বলে দেই, যে আমরা খাবার গ্রহণ করার পরে কি হয়, আমাদের মুখের মধ্যে খাদ্য কণাগুলো লেগে থাকে।
তো আমরা রাতে অনেক সময় অনেকে ব্রাশ করে ঘুমাই, অনেকে ব্রাশ করে ঘুমাই না, ঘুম থেকে উঠে আমরা ব্রাশ করি। তাহলে সেই ক্ষেত্রে এই মুখের মধ্যে যে খাদ্য কণাগুলো আটকে থাকে রাতে সেগুলোর মধ্যে পরিপাক হয়, খাবারের পরিপাক ঘটে, মুখের মধ্যে একটা অম্লীয় ভাব সৃষ্টি হয়, অ্যাসিড তৈরি হয় বলতে পারো। তো তুমি ঘুম থেকে উঠে টুথপেস্ট দিয়ে যেই ব্রাশ করি আমরা, এই টুথপেস্টটা একটা ক্ষারীয় উপাদান। এই টুথপেস্টের পিএইচ এর মান থাকে কত? এই টুথপেস্টের পিএইচ এর মান থাকে 9 থেকে 11-র মধ্যে আমরা এই টুথপেস্টের পিএইচ এর মান থাকে। তো তাহলে এই যে টুথপেস্টের পিএইচ এর মান বেশি, মানে এর মানটা বেশি, তার মানে এটা কি ক্ষারীয়, আর মুখের মধ্যে হচ্ছে অম্লীয় ভাব। তাহলে এই ক্ষারীয় টুথপেস্ট আর মুখের অম্লীয় ভাবে মানে অম্লীয় যে ভাব, এদের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে একটা প্রশমন বিক্রিয়া কমপ্লিট করা হয়। এই প্রশমন বিক্রিয়ার ফলে দাঁতের যেই ক্যালসিয়ামের উপাদান থাকে, বিভিন্ন এনামেল থাকতে পারে, আরো বিভিন্ন উপাদান থাকতে পারে, এই উপাদানগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, আমরা সেভ করতে পারি, আমাদের দাঁত অনেক ভালো থাকে। তো এখানে এই কথাগুলোই বলা হচ্ছে যে টুথপেস্টের পিএইচ এর মান হয় এত ক্ষারীয়, এতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম পাইরোফসফেট ইত্যাদি থাকে। মানে টুথপেস্টের মধ্যে এই সকল উপাদান থাকে। এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আচ্ছা, তারপরে হচ্ছে কি যে টেট্রাসোডিয়াম পাইরোফসফেট, এই উপাদানগুলো থাকে। এই উপাদানগুলো থাকাতে আমাদের পিএইচ এর মানটা বেড়ে যায়, মুখের অম্লীয় ভাব, পিএইচ এর মান বৃদ্ধি মিলে প্রশমন বিক্রিয়া হয়। এই মুখের এই ভাবটা কি হয়ে যায়, তখন একটা নিউট্রাল পরিবেশ সেখানে মানে সৃষ্টি হয়, দাঁত বা আমাদের মুখমণ্ডল পরিষ্কার হয়ে যায়, দুর্গন্ধ দূর হয়ে যায়। এই তো এইভাবে আমরা টুথপেস্টকে কাজে লাগিয়ে আমাদের মুখের মধ্যে প্রশমন বিক্রিয়া ঘটাই, আমরা সমস্ত কিছু সংরক্ষণ করতে পারি। ওকে, তো এইখানে আমরা 3টা পয়েন্ট এখানে উল্লেখ করলাম, যে 3টা পয়েন্ট আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করি, প্রচুর পরিমাণে। এই যে অ্যান্টাসিড ট্যাবলেটের কথা এবং এই যে 3 নাম্বার যে পয়েন্ট, এটা তো আমাদের দৈনন্দিন জীবনে ঘটেই থাকে। আর 2 নাম্বার পার্টটা যদিও আমাদের শহর কেন্দ্রিক জীবনযাত্রার মধ্যে অনেক কম দেখা যায়, বাট গ্রামে যারা কৃষিকাজ করে এরা এই কাজটা প্রায় করে, মাটিতে বা জমিতে যারা চুন প্রয়োগ করে মাটির উর্বরতাকে ফিরিয়ে আনতে। তো আমি আশা করছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। তো আমরা এবার একটু কৃষি ক্ষেত্রের যে প্রশমন বিক্রিয়াটা, এটাকে আর একটু গুরুত্ব সহকারে, একটু বিক্রিয়া সহকারে একটু বোঝার চেষ্টা করি। এটা আসলে অনেক মানে বেশি আলোচনা হয়, কৃষি ক্ষেত্রের পিএইচ এর গুরুত্বটা অনেক বেশি। তো এই জন্য চলো আমরা একটু দেখি। তো আমরা তো কি করব, দেখো বেসিক্যালি কৃষি ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব নিয়ে কথা বলতে গেলে 2টা প্রশ্ন এখানে চলে আসবে। এক, মাটি যখন অম্লীয় হয়ে যায় বা মাটির পিএইচ এর মান কমে যায়, অথবা মাটি যখন ক্ষারীয় হয়ে যায় বা মাটির পিএইচ এর মান বেড়ে যায়। তো এই 2টা কেস আমরা এখানে ডিটেলস আলোচনা করে দিলেই হয়ে যাচ্ছে আর কি, যে মাটি অম্লীয় হলে কি করব, মাটি ক্ষারীয় হলে কি করব। আচ্ছা, দেখো এখানে যে আমরা ফার্স্ট কি বলছি, যে গাছ যখন মাটি থেকে বিভিন্ন ধাতব আয়ন, আমরা জানি যে মাটিতে কিন্তু বিভিন্ন ধাতব আয়ন থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে। তো এই ধাতব আয়নগুলো উদ্ভিদ মূলরমের সাহায্যে শোষণ করে, Fe2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, পটাশিয়াম প্লাস ইত্যাদি শোষণ করে। তখন মাটি কি হয়ে যায়, তখন মাটি অম্লীয় হয়ে যায়। আচ্ছা, এবং মাটির উর্বরতা হ্রাস পায়। সো এই আয়নগুলো তো একটা উদ্ভিদ সে তার জীবনকালের কি হয়, প্রায় 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, সে ওই অঞ্চল থেকেই তো ক্রমান্বয়ে মূলরুম থেকে পানি শোষণ করতে থাকে। তো একটা সময় হয় যে এই আয়নগুলোর পরিমাণ মাটিতে কমে যায়। তো এই আয়নগুলোর পরিমাণ মাটিতে কমে যখন যাবে, তখন মাটি স্বাভাবিকভাবে অম্লীয় হয়ে যায়। আচ্ছা, তো মাটির উর্বরতা বৃদ্ধি করতে তখন আমরা চুন ব্যবহার করি। এই যে চুনই হচ্ছে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, যেটার বিক্রিয়া আমরা তোমাদেরকে এর আগে এই ভিডিও শুরুতে দেখিয়েছিলাম বা একটু আগে আমরা দেখিয়েছিলাম। আচ্ছা, চুনের রাসায়নিক নাম কি? চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। চুন মাটির অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির অতিরিক্ত যে অ্যাসিড সেই অ্যাসিডকে প্রশমিত করে মাটির উর্বরতা শক্তিকে সে বৃদ্ধি করতে পারে। আচ্ছা, তো এখন আসলে বিক্রিয়াটা কি হচ্ছে, এই যে দেখো বিক্রিয়াটা একটু বুঝাই। H+ বলতে কি, আমরা জানি যে যারা অ্যাসিড হবে তারা সবাই আমাদেরকে কি দিবে, H+ আয়ন দিবে। H+ আয়ন ব্যতীত কোনো অ্যাসিড কখনো সম্ভব হয় না। আচ্ছা, H+ আয়ন, এর সাথে থাকবে একটা ঋণাত্মক আয়ন, মানে অ্যাসিড হতে হলে তো H+ এর সাথে কাউকে না কাউকে আসতে হবে। তো ঋণাত্মক আয়ন, আমরা যদি HCl এর কথা বলি, তো ঋণাত্মক আয়ন হচ্ছে ক্লোরাইড। সালফিউরিক অ্যাসিডের কথা বলি, ঋণাত্মক আয়ন হচ্ছে সালফেট মূলক, এরকম। তাহলে এর সাথে তুমি ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া ঘটাবা। সো দেখো ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিয়াম 2+ আর অক্সিজেন 2-। তাহলে এই যে ঋণাত্মক আয়ন এবং ক্যালসিয়াম মিলে হবে ক্যালসিয়াম লবণ, আর এই H+ আর এই অক্সিজেন মিলে হবে কি, পানি। তার মানে কি, এই চুন অ্যাড করার ফলে, মাটিতে চুন অ্যাড করার ফলে মাটির প্রশমন বিক্রিয়া হবে এবং সেখানে মাটি নিউট্রাল পজিশনে চলে আসবে, মাটির উর্বরতা শক্তি আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, গেল এইটা আমার একটা পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট দেখো এখানে কি বলতেছে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে ক্ষারীয় মাটির ক্ষেত্রে, ক্ষারীয় মাটির ক্ষেত্রে। আচ্ছা,
বলতেছে যে বিভিন্ন কারণে মাটি ক্ষারীয় হতে পারে, যেরকম মাটিতে বিভিন্ন লবণ জমা হওয়া, কম বৃষ্টিপাত হওয়া, সেচের পানিতে বিভিন্ন আয়ন ইত্যাদি দ্রবীভূত থাকা। ক্ষারীয় মাটিতে আমাদের কি হয়, মানে মাটিতে প্রয়োজনের তুলনায় অধিক চুন ব্যবহার করা, এই যে মানে ঘটনাগুলো বললো এগুলো হচ্ছে রিজন। একটা হচ্ছে মাটিতে বিভিন্ন লবণ জমা হওয়া, কম বৃষ্টিপাত হওয়া, বৃষ্টির পানিতে কম হওয়া, সেচের পানিতে বিভিন্ন আয়ন থাকা। এই যে রিজনগুলো বললো, এবং মাটিতে প্রয়োজনের তুলনায় অধিক চুন ব্যবহার করা। ধরো তোমার চুন একটা মাটির জন্য প্রয়োজন 10 গ্রাম, তুমি সেখানে 30 গ্রাম চুন দিয়ে দিচ্ছ, তাহলে এই যে অতিরিক্ত চুন ব্যবহার করার ফলে তো এটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে, সে প্রশমন বিক্রিয়া ঘটিয়ে ওই মাটিকে আবার সে ক্ষারীয় করে ফেলবে। তো এই সকল কারণে মাটির পিএইচ এর মান তখন বেড়ে যায়। তখন আমরা জাস্ট যেই কাজটা করি, মাটিতে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট এটা প্রয়োগ করি। এটা দুইটা জৈব সার, এবং এই জৈব সারগুলো বিভিন্ন কাজে লাগে, তুমি এটাকে লবণও বলতে পারো। তো এই সারগুলো আমরা মাটিতে প্রয়োগ করি। আসলে এখানে কি কি বিক্রিয়া হচ্ছে খেয়াল করো, বিক্রিয়াটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা যে ক্ষার বলতেছি, ক্ষারের মধ্যে কি থাকে, হাইড্রোক্সিল মূলকও থাকতে পারে, অক্সাইড আয়নও থাকতে পারে। মানে ক্ষার হতে হলে OH থাকবে, আর ক্ষারক হতে হলে অক্সিজেন থাকবে। এই ক্ষারের সাথে কি আসবে, একটা ধনাত্মক আয়ন আসবে। দেখো উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে OH মূলকটা ফিক্সড না, এই সোডিয়ামের জায়গায় পটাশিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, অন্য যে কোনো ধাতু হতে পারে। আবার ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এখানে কি অক্সিজেনটা ফিক্সড না, তাহলে ক্ষার বা ক্ষারক হলে অক্সাইড এবং এই মানে হাইড্রোক্সাইড এবং অক্সিজেন এটা ফিক্সড, হাইড্রোক্সাইড এবং অক্সিজেন এটা কি ফিক্সড। এর সাথে সোডিয়াম আসতে পারে, ম্যাগনেসিয়াম আসতে পারে, বা অন্য অন্য যে কোনো কিছু আসতে পারে। তো দেখো এখন এই সোডিয়াম, এই অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নকে ভাঙলে আমরা অ্যামোনিয়া গ্যাস পাই আর হাইড্রোজেন আয়ন পাই। তাহলে এই অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, এই হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে হচ্ছে পানি। আর এই যে ফসফেট PO4 কে বলা হয় ফসফেট মূলক, আর এখানে আছে একটা পজিটিভ মূলক, মিলে ফসফেট লবণ তৈরি হবে। এই পাশেও ঠিক সেম বিক্রিয়া হচ্ছে। দেখো অ্যামোনিয়াম আয়ন পাচ্ছি আমরা, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে হচ্ছে পানি তৈরি হচ্ছে। এই যে এইটা এবং এটা মিলে কি হচ্ছে, সালফেট আয়ন তৈরি হচ্ছে। তো তাইলে আমরা ওভারঅল এখান থেকে এই মানে এইগুলোই হচ্ছে তৈরি করতে পারি, যেগুলো আমাদের বিক্রিয়া হওয়ার ফলে মাটির অতিরিক্ত যে ক্ষারীয় ভাব, সেই ক্ষারীয় ভাবটা প্রশমিত হয়ে যাবে, মাটি নিরপেক্ষ জায়গায় চলে আসবে। গেল এটা আমাদের ক্ষারীয় মাটির ক্ষেত্রে। আর এর আগে আমরা কথা বলেছিলাম অম্লীয় মাটির ক্ষেত্রে। তাহলে মাটির ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু প্রশমন বিক্রিয়া ঘটিয়ে মাটিকে নিউট্রাল একটা পজিশনে নিয়ে আসতে পারি। এবং এগুলো দুইটা কাজ করে, মাটিকে প্রশমন বিক্রিয়া ঘটায় প্লাস মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করে। মাটির পিএইচ এর মানটা কেন বেশি গুরুত্বপূর্ণ, মাটিতে কিন্তু বিভিন্ন উপকারী কীটপতঙ্গ থাকে। এই কীটপতঙ্গগুলো মাটির পিএইচ এর মান বেশি কম হয়ে গেলে এরা সার্ভাইভ করতে পারে না, মারা যায়। তো তুমি যখন মাটিকে নিউট্রাল একটা পজিশনে নিয়ে আসতে পারবা, তখন এই কীটপতঙ্গগুলো আবার সেখানে সার্ভাইভ করতে পারবে। উপকারী কীটপতঙ্গ যেহেতু, তাহলে অবশ্যই সে ফসলের ক্ষতি করবে না, বরং ফসল যেন ভালো হয় সেই ব্যাপারে সে সাহায্য করবে। আচ্ছা, তো তাহলে আমাদের এই আজকের যে অংশটুকু নিয়ে আমরা আলোচনা করলাম, এই অংশটুকুর একটু বড় হলেও আসলে অনেকগুলো ছোট ছোট পার্ট নিয়ে এখানে কথা বলা হয়েছে। তো আমি আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।